আজকে আমরা এই ভিডিওটির তৃতীয় এপিসোড এক্সপ্লেন করব। যারা আগের এপিসোড 2টি দেখোনি তারা এখনই আগের এপিসোডগুলো দেখে আসো। এপিসোডগুলো আমার চ্যানেলে পেয়ে যাবে, এছাড়াও আমি লিংক কমেন্ট বক্সে দিয়ে দেব। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর শুরুতে আমরা দেখি পরের দিন সিকা ড্র্যাগন নিয়ে খোঁজাখুঁজি শুরু করল। দরকারি অনেক তথ্য লিখেও রাখলো। তারা জানতে পারল প্রায় 150 বছর আগে এমন একটা ঘটনা ঘটেছিল। একটা ড্র্যাগন ডিম পেরে সেটা পাহারা দিচ্ছিল। এখনকার আচরণও ঠিক একই রকম। তাই সিকা ঠিক করল সে নিজে পাহাড়ে গিয়ে ড্র্যাগনটা দেখে আসবে। ইভা বলল, আমি কি তোমার সাথে যাব? সে বলল, ওখানটা তোমার জন্য অনেক বিপজ্জনক, আগে আমাকে একাই যেতে হবে। ইভা বলল, আচ্ছা ঠিক আছে। সেই সন্ধ্যায় সিকা যখন যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন সে দেখে ইভা ভয় পেয়ে কাঁপছে। সে জিজ্ঞেস করল, কি হয়েছে? ইভা বলল, রাজা আমাকে তার রুমে ডেকেছিলেন। আমি ভদ্রভাবে না করেছি, কিন্তু এখন একা ঘুমাতে ভয় লাগছে। তার কথা শুনে সিকা মন নরম হয়ে গেল। সে বলল, আচ্ছা ঠিক আছে, এখানে এসে ঘুমাও, কোনো চিন্তা করো না। ইভা রাজি হল, আর তারা দুজন রুমের দুই পাশে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর সিকা জিজ্ঞেস করল, রাজপুত্রের প্রস্তাবটা নিয়ে তুমি কি ভাবছ? ইভা ভুল বুঝে বলল, আজকে আমি যে ভুলগুলো করেছি তার জন্য দুঃখিত, আর হবে না। সিকা বলল, আমি সেটা বলিনি, আমি বিয়ের প্রস্তাবের কথা বলছি। তোমার কি ভালো লেগেছে? ইভা আবার জিজ্ঞেস করল, আর তুমি তুমি কি চাও আমি এটা মেনে নিই? সে বলল, এটা পুরো তোমার সিদ্ধান্ত, এখানে আমার কিছু বলার নেই। রাগ করে ইভা বলল, ঠিক আছে। পরের দিন সকালে সিকা ঘুম থেকে উঠে দেখে ইভা নেই। সে বাইরে গিয়ে দেখে রাজপুত্র বলছে সে পাহাড়ে যাচ্ছে ড্র্যাগন দেখতে। রাজপুত্র বলল, কিন্তু জায়গাটা খুব বিপজ্জনক, তুমি হয়তো আর ফিরতে নাও পারো। সিকা বলল, আমার চিন্তা করো না, আমি ঠিক ফিরে আসব। রাজপুত্র মনে মনে বুঝল সিকা চলে গেলে সে ইভার সাথে একা থাকতে পারবে, তখন তার কাছে যাওয়ার সুযোগ পাবে। তাই সে বলল, ঠিক আছে, সাবধানে যেও। সিকা বলল, ঠিক আছে। এরপর সিকা ইভার সাথে বিদায় নিতে গেল। তারপর পাহাড়ের দিকে রওনা দিল। সিকা না থাকায় সেই মহিলা সুযোগটা নিল। সে ইভার কাছে গিয়ে বলল, আমি চাই তুমি রাজপুত্রকে বিয়ে করো। সে হয়তো একটু ছোট, কিন্তু আমি কথা দিচ্ছি এখানে সবার চেয়ে ভালো থাকবে। সে যেমন কাল তোমার সাথে রাগ করে কথা বলেছিল, এখানে কেউ তোমার সাথে তেমন করবে না। সে হাত বাড়িয়ে বলল, চলো আমি তোমাকে প্রাসাদটা দেখাই। তারপর সে সত্যিই ইভাকে গেল এবং সবকিছু দেখাতে লাগলো। সে বলল, এখানকার মেয়েরা সবাই বড় বড় পরিবার থেকে এসেছে, তুমি ওদের সবার চেয়েও ভালো থাকবে। তারপর সে জিজ্ঞেস করল, তো সিদ্ধান্ত নিয়েছ? ইভা চুপ করে রইল, মুখে দুঃখের ছাপ স্পষ্ট। এদিকে সিকা পাহাড়ের চূড়ায় পৌঁছে গেল এবং যে পাহারাদার তাকে সঙ্গে করে এনেছিল তাকে ধন্যবাদ দিল। তারপর সে ড্র্যাগনের দিকে এগিয়ে গেল। ড্র্যাগন তাকে দেখেই ভয়ঙ্কর রেগে গিয়ে আক্রমণ করল। সিকা নিজের শক্তি দিয়ে তাকে থামিয়ে আবার আগের জায়গায় ফিরিয়ে দিল। এরপর সে ড্র্যাগনের বাসার কাছে গিয়ে দেখল যেটা সে এতক্ষণ ভাবছিল সেটাই সত্যি। ড্র্যাগনটা আবার একটা ডিম পেরেছে, তাই সে এত আগ্রাসী হয়ে উঠেছিল। সিকা অনেকক্ষণ ধরে ভাবতে লাগল কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। তারপর তার মাথায় একটা দারুণ আইডিয়া এলো। সে ডিমটার পাশে ছোট করে আগুন জ্বালালো, যাতে ঠিকমতো গরম থাকে। এতে করে ডিমটা বন্য প্রাণীদের হাত থেকে নিরাপদ থাকবে, আর ড্র্যাগনকেও এত কড়া পাহারা দিতে হবে না। সিকার এই কাজ দেখে ড্র্যাগনটা খুব খুশি হল এবং তার কাছে এসে দাঁড়াল। সেই মুহূর্ত থেকেই তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। ওই সময়ই ইভা সেই মেয়েটার সাথে হাঁটছিল। হঠাৎ রাজা তার সহকারী আর এক বিয়ের কাজ করার লোককে নিয়ে হাজির হল। সে জোর করে ইভার সাথে বিয়ে দিতে চায়। সে বলল, এই কাগজে সাইন করলেই তুমি মুক্তি পাবে, তারপর আমরা সঙ্গে সঙ্গে বিয়ে করতে পারি। যদি সিকাও তোমাকে আটকেও রাখে, এইটাই তোমার মুক্তির দাম। আর সেও সবার মতো টাকা নিয়েই চুপ থাকবে। ইভা মনে মনে সিকার জন্য অপেক্ষা করছিল। সে চুপচাপ রাজাকে না করে দিল, বলল, কে বলছে আমি মুক্তি চাই? আমি আপনাকে চাই না। রাজা খুব রেগে গেল এবং পাহারাদারদের তাকে ধরে ফেলতে বলল। ইভা নিজেকে বাঁচানোর চেষ্টা করল, নিজের শক্তিও ব্যবহার করল, কিন্তু সেই মেয়েটা তার চেয়ে বেশি শক্তিশালী ছিল। সে সহজেই ইভার আক্রমণ ঠেকিয়ে দিল। তারপর সবাই মিলে অসহায় ইভাকে ঘিরে ধরল, তাকে জোর করে রাজপুত্রকে বিয়ে করাতে চাইল, এমনকি তার হাতেও আঘাত করল এবং কাগজে সাইন করানোর জন্য চাপ দিতে লাগল। ইভা ভিতর থেকে পুরো ভেঙে পড়েছিল। সে মন থেকে সিকাকে ডাকল, আর ঠিক তখনই সিকা তার ডাক শুনতে পেল। সে মেয়েটার বানানো বাধা ভেঙে ফেলল এবং সেই ড্র্যাগনের পিঠে চড়ে সেখানে হাজির হল। এসে বলল, চিন্তা করো না, সব ঠিক আছে। কিন্তু সত্যি বলতে সে পুরো পরিস্থিতিটা বুঝতে পারেনি। সে ইবার দিকে তাকিয়ে বলল, চলো আমার সাথে চলো। সে বলল, আমি তোমাকে এই ড্র্যাগনের পিঠে ঘুরাতে নিয়ে যাব, চলো না। ইবার চোখ দিয়ে আনন্দে আর আবেগে পানি পড়তে লাগলো। সে দৌড়ে গিয়ে সিকার হাত ধরল আর দুজনে মিলে ড্র্যাগনের পিঠে উঠে বসল। তার আনন্দ যেন ধরে না। তারপর সিকা তাকে ড্র্যাগনের বাসায় নিয়ে গেল এবং ডিমটা দেখালো। কিন্তু হঠাৎ করেই তারা দাঁড়িয়ে থাকা অবস্থায় যে তার জাদুর বই চালু করে একটা বাঘ পাঠিয়ে দিল তাদের ওপর আক্রমণ করার জন্য। সিকা সেটা দেখে দ্রুত বাঘটাকে থামিয়ে দিল। সে জেকে বলল, তুই কি পাগল নাকি? দেখছিস না ড্র্যাগনটা এখন শান্ত, আমরা তো এর পিঠে চড়েই ঘুরছিলাম, তোর মাথা ঠিক আছে তো? যে উত্তর দিল, ড্র্যাগন নিয়ে আমার
কিছু যায় আসে না, আমার শুধু ডিমটা চাই। সে আবার বলল, আর ওই বোকা রাজপুত্র ভাবছে আমি রাজ্য বাঁচাতে চাই, তাই তার সাথে একটু নাটক করছিলাম। এরপর যে আবার বাঘটাকে আদেশ দিল তাদের মেরে ফেলতে। সিকা লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছিল। হঠাৎ করে সবাই একটু চমকে গেল আর বাঘটা ঝাঁপিয়ে পড়ল। ভাবতো তখন কি ওদের কোনো সুযোগ ছিল? একদমই না। সিকা সাদা আগুন ছাড়ল আর মুহূর্তেই সব শেষ করে দিল। তারপর সে জের দিকে তাকিয়ে বলল, এবার তোকে আসল কষ্টটা দেখাবো। যে আরও রেগে গিয়ে তার জাদুর বই ব্যবহার করতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ ইভা সেটা আগুনে জ্বালিয়ে দিল। ড্র্যাগনটাও জের লোকদের ভয় পাইয়ে দিল। তারা সবাই পালাতে শুরু করল, কিন্তু পালিয়ে কোথায় যাবে? সিকা জেকে ধরে ফেলল আর এভাবেই তারা সবাইকে হারিয়ে দিল। এরপর ইভা সিকার দিকে তাকিয়ে বলল, কেমন লাগলো আমার কাজ? সিকার দ্রুত বুদ্ধি আর লড়াইয়ের দক্ষতা দেখে অবাক হয়ে গেল এবং তাকে প্রশংসা করল। ইভা খুব খুশি হয়ে গেল আর সেই মুহূর্তে তাকে সত্যিই অনেক সুন্দর লাগছিল। তারপর তারা রাজপুত্রের কাছে ফিরে গিয়ে সব ঘটনা খুলে বলল। রাজপুত্র সব বুঝতে পারল এবং তার সৈন্যদের যে আর তার লোকদের ধরতে বলল, কিন্তু তার মুখে হতাশা স্পষ্ট ছিল। সে আসলে পরের রাজা হতে চেয়েছিল। তার প্ল্যান ছিল ড্র্যাগনটাকে মেরে ফেলে মানুষের প্রশংসা পাওয়া আর তারপর সিংহাসন দখল করা। কিন্তু ড্র্যাগন তো কোনো দোষই করেনি, তাই তার পুরো পরিকল্পনাই ভেস্তে গেল। শেষে সে সিকাকে বলল, তুমি ড্র্যাগনটাকে মেরে ফেলো আর নাটকটা চালিয়ে যাও, তাহলে মানুষ বিশ্বাস করবে। কিন্তু সিকা সরাসরি না করে দিল, বলল, দুঃখিত, আমি এটা করব না। রাজপুত্র হঠাৎ করেই ভীষণ রেগে গেল এবং পাহারাদারদের আদেশ দিল সিকাকে ধরে ফেলতে। সে মিথ্যা অভিযোগ দিল যে সিকাই নাকি ড্র্যাগনকে উস্কে দিয়ে শহরে আক্রমণ করিয়েছে। দেখে মনে হচ্ছিল সে একদম পাগল হয়ে গেছে। এরপর সে ইভার দিকে তাকিয়ে বলল, তোমার ওই অদ্ভুত মাস্টারকে ভুলে যাও, আমার সাথে চলো। আমি তোমাকে আমার রাজ্যে মুক্ত নাগরিক বানিয়ে দেব। তুমি যেমন খুশি তেমন থাকতে পারবে। এটা শুনে সিকা প্রচণ্ড রেগে গেল। সে চিৎকার করে বলল, তুই কি পাগল নাকি? নিজের দোষ স্বীকার না করে আমাকে ফসাতে চাইছিস শুধু ইভার কাছে যাওয়ার জন্য? তুই ভালো করেই জানিস আমি কখনোই তাকে তোর মতো কারো সাথে থাকতে দেব না। তুই একদমই মূল্যহীন, আর এখনই শান্ত না হলে আমি তোদের সবাইকে শেষ করে দেব। ঠিক তখনই সেই মেয়েটা এগিয়ে এসে সবাইকে শান্ত করল। সে বলল, আগে ইভা কি বলে সেটা শুনি। তারপর সেই ইভাকে জিজ্ঞেস করল, রাজপুত্র সম্পর্কে তোমার কি মত? এই প্রথমবার ইভা সরাসরি উত্তর দিল। সে বলল, আমি মুক্ত হতে চাই না, আর যদি হতামও, তুমি যদি আমাকে বিয়ের প্রস্তাব দিতে তবুও আমি না করতাম। তোমার মতো কারো সাথে আমি কখনোই থাকতে পারবো না। রাজপুত্র পুরোপুরি অপমানিত হয়ে গেল। তার অহংকার একদম ভেঙে চুরমার হয়ে গেল। এরপর সেই মেয়েটা শিকার কাছে এসে রাজপুত্রের আচরণের জন্য ক্ষমা চাইল। তারপর সে ইভাকে একটু আলাদা করে নিয়ে গিয়ে জিজ্ঞেস করল, তুমি কি শিকাকে ভালোবাসো? ইভা লজ্জা পেয়ে বলল, হ্যাঁ, আমি তাকে ভালোবাসি। মেয়েটা বলল, তাহলে শুরুতেই না করে দেওয়া উচিত ছিল। এরপর সে ইভার হাত ধরে তার মধ্যে কিছু আলো শক্তি ঢেলে দিল, যেগুলো আসলে নিরাময়ের শক্তি ছিল। সাথে সাথে ইভার হাতের ক্ষতগুলো সেরে গেল। ইভা তাকে ধন্যবাদ দিল আর তার আনন্দের সীমা রইল না। এরপর তারা আবার একাডেমিতে ফিরে গেল। সবকিছু স্বাভাবিকই মনে হচ্ছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ঠিক ওই সময়ে জঙ্গলের মধ্যে কয়েকজন দানব সেনাপতি একত্র হয়েছিল। তাদের একটাই লক্ষ্য, ম্যাজিক একাডেমিতে গিয়ে মীরাকে শেষ করা এবং সব ছাত্রছাত্রীদের মেরে ফেলা। সেই চারজনের শক্তি ছিল ভয়ঙ্কর। তারা কয়েক সেকেন্ডের মধ্যেই মানুষের হাড় ভেঙে ফেলতে পারত। সেই সময় তারা এক শক্তিশালী অভিযাত্রীকে ঘিরে ফেলেছিল। তাকে এত ভয়ঙ্করভাবে নির্যাতন করেছিল যে ভয়ে সে প্রায় প্রস্রাব করে ফেলেছিল। তারা সব তথ্য নিয়ে নিল, তারপর সরাসরি একাডেমির দিকে রওনা দিল, নায়িকাকে শেষ করতে। অন্যদিকে সেই যুবকটা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে তার পোষা দানবগুলো এত সহজেই মাঠে পরাজিত হয়ে গেছে। দানবটা তাকে বলল, আমি তোকে আগেই বলেছিলাম, আমাকে আমার গন্তব্যে যাওয়ার রাস্তা দেখিয়ে দে, তাহলে তোকে শান্তিতে ছেড়ে দেব। কিন্তু ছেলেটা বলল, তুই আমার গ্রামের সবাইকে মেরে ফেলার পরেও আমি তোকে বিশ্বাস করব? এটা কি ভাবছিস? তার পাশে দাঁড়িয়ে থাকা এক দানব দৈত্যকে ডেকে সে আক্রমণ করতে বলল, কিন্তু দানবটা এক মুহূর্তেই তাকে মেরে ফেলল। তারপর সে ছেলেটার দিকে এগিয়ে গেল তাকে শেষ করে দেওয়ার জন্য। ঠিক তখন আরেক দানব বলল, ওকে ছেড়ে দাও। দানবটা চাঁদের আলোয় দাঁড়িয়ে নিজে নিজে বলল, আমাকে তাড়াতাড়ি মিশনটা শেষ করতে হবে। কিন্তু আসলে তার মিশনটা কি ছিল? পরে লুসিয়ার একাডেমিতে ফিরে এলে সে তার বন্ধুদের সাথে বসে। এমা তাকে জানাল তার বাবা তাকে দেখতে চেয়েছেন। এমন কথা শুনে সে একটু অবাক হয়ে গেল। তখন সিকা বলল, আমার বাবা শুনে অবাক হয়েছেন যে তুমি 4টে ম্যাজিক এলিমেন্ট ব্যবহার করতে পারো, তাই তিনি নিজে তোমার সাথে দেখা করতে চান। সিকা চলে যাওয়ার পর ইউকি তাকে জিজ্ঞেস করল, তোমার বাবা এমার সাথে দেখা করতে চান কেন? সে বলল, প্রাসাদে একজন গুরুত্বপূর্ণ অতিথি এসেছেন আর সেই অতিথি বিশেষভাবে এমার সাথে দেখা করতে চেয়েছে। স্কুল শেষ হওয়ার পর সিকা তার সব বন্ধুদের নিয়ে তার পরিবারের প্রাসাদে গেল। সেখানে তার বড় ভাই রড তাদের খুব ভালোভাবে স্বাগত জানালো, কিন্তু কথা বলার মাঝেই তাদের রাগী ভাই গ্রে এসে হাজির হল। সে সিকাকে বলল, আমি অনেক দিন ধরে এই দিনের অপেক্ষা করছি তোর সাথে লড়াই করার জন্য। সিকা হেসে বলল, স্বাগতম। রাজকীয় সেনাবাহিনীতে জীবন কেমন কাটছে? গ্রে বলল, ভাবার চেয়ে ভালো, কিন্তু তুই আগে আমাকে যে হারিয়েছিলি সেটা আমি ভুলিনি। এমা যখন শুনল এই ছেলেটাই আগে ইভাকে বিরক্ত করত, তখন সে তাকে তলোয়ারের লড়াইয়ের চ্যালেঞ্জ দিল। সিকা বলল, তুমি যদি ওকে হারাতে পারো তাহলে আমি নিজে ওর সাথে লড়ব। মনে মনে সে ভাবল, এমা তো সহজেই
সহজেই জিতে যাবে, তার কাছে তো কিংবদন্তি নায়কের শক্তি আছে। গ্রে সিকাকে বলল সে যেন এই লড়াইয়ের বিচারক হয়। সিকা রাজি হল এবং ঠিক করল এই লড়াইয়ে কোনো ম্যাজিক ব্যবহার করা যাবে না। লড়াই শুরু হলো আর এমা খুব দ্রুত আক্রমণ করতে লাগল, প্রায় গ্রেকে ফেলে দিচ্ছিল। কিন্তু হঠাৎ গ্রে একটা চালাকি করল, সে তার জাদু স্টাফ বের করে এমার ওপর জোরে আঘাত করল আর এমা মাটিতে পড়ে গেল। এমা চিৎকার করে বলল, আমরা তো ঠিক করেছিলাম ম্যাজিক ব্যবহার করা যাবে না। সে ঠোঁট বাঁকিয়ে বলল, আমি তো কোনো ম্যাজিক ব্যবহার করিনি, শুধু তোকে একটু বোকা বানিয়েছি। এমা রেগে গিয়ে বলল, আবার আমার সাথে লড়ো। কিন্তু সে রাজি হল না, বরং সিকার দিকে তাকিয়ে বলল, প্রস্তুত হও শিক্ষক, এবার তোমার পালা, আর এইবার আমি হারব না। হঠাৎ করেই এক মেয়ের আগমন হলো। সে গ্রেকে বলল, তোমার সিকার সাথে লড়াই করার দরকার নেই। সবাই অবাক হয়ে দেখল গ্রে কোনো কথা না বলে তার কথা মেনে নিল। সিকা নিজেও অবাক, গ্রে এত সহজে তার কথা শুনল কিভাবে। এরপর গ্রে সিকার বন্ধুদের বলল, এই মেয়েটা আর কেউ না, সে হচ্ছে প্রিন্সেস ফিওনা, তাদের রাজ্যের পবিত্র রাজকুমারী। এটা শুনে সবাই একদম হতবাক হয়ে গেল। প্রিন্সেস ফিওনা তাদের সাথে বসে এমাকে বলল সে অনেকদিন ধরেই তার সাথে দেখা করতে চেয়েছিল। মনে মনে সে ভাবছিল, এই মেয়েটার গুণগুলো একদম সেই নায়িকার মতো, যার কথা আমার মা উচ্চ পুরোহিত মারা যাওয়ার আগে বলেছিলেন। প্রিন্সেস জানাল সে কয়েকদিন প্রাসাদে থাকবে এবং এই সময়ের মধ্যে সে তাদের দক্ষতা দেখতে চায়। সবাই খুব আগ্রহ নিয়ে রাজি হয়ে গেল। প্রিন্সেস চলে যাওয়ার পর এমা সিকাকে জিজ্ঞেস করল, তুমি কি জানতে আমরা এমন গুরুত্বপূর্ণ কারো সাথে দেখা করব? সিকা হ্যাঁ বলতেই এমা একটু রেগে গেল। সেই সন্ধ্যায় প্রিন্সেস সিকা আর তার বন্ধুদের সাথে রাতের খাবারে যোগ দিল। সে বলল, তোমার বাবা বললেন নাকি তুমি একটা বিপজ্জনক মিশন থেকে ফিরেছ? সিকা সব খুলে বলল, এমনকি ড্র্যাগনের সাথে বন্ধুত্ব আর আকাশে উড়ে বেড়ানোর কথাও বলল। পরে তার বাবা জিজ্ঞেস করলেন, ম্যাজিক একাডেমিতে সব কেমন চলছে? সিকা বলল, সব ভালোই চলছে, প্রতিদিন নতুন কিছু শিখছি। খাবার পর সে নিজের রুমে ফিরে এলো। সেখানে ইউকি তাকে বলল, প্রথম দেখাতেই তার প্রিন্সেসকে ভালো লাগেনি। সিকা বলল, প্রিন্সেস ফিওনা আমার আগের জীবনের স্ত্রীর মতো লাগে। ইউকি কিছু জিজ্ঞেস করার আগেই হঠাৎ এমা রুমে ঢুকে পড়ল। সিকা বলল, ভিতরে ঢোকার আগে নক করা উচিত ছিল। এমা মজা করে বলল, আরে থাক, এত সিরিয়াস হওয়ার কিছু নেই। তারপর সিকা জিজ্ঞেস করল, গ্র্যাজুয়েশন শেষে তুমি কি করতে চাও? এমা বলল, আমি একজন অ্যাডভেঞ্চারার হতে চাই। এদিকে এত হইচই আর মনোযোগ দেখে গ্রে বলল, চলো এখন প্রাসাদে ফিরে যাওয়ার সময় হয়েছে। রাজকুমারী একটু মন খারাপ করে ফেলেছিল, কারণ তারা এত তাড়াতাড়ি ফিরে যাচ্ছিল। তখন সিকা তাকে নিজের হাতে বানানো একটা স্কার্ফ দিল। তারপর সে নিজের ম্যাজিক দিয়ে একটা আয়না তৈরি করল, যাতে সে দেখে নিতে পারে স্কার্ফটা তাকে কেমন লাগছে। উপহারটা পেয়ে সে খুব খুশি হল। তার মুখে হাসি আর থাম ছিল না। সেই রাতেই লামর্ক প্রাসাদে গ্রে কাঠের তলোয়ার দিয়ে কঠোর অনুশীলন করছিল। তখন সিকা তার কাছে গিয়ে বলল, আমি প্রিন্সেস ফিওনা সম্পর্কে একটু বেশি জানতে চাই। গ্রে বলল, প্রিন্সেসের এমন এক ম্যাজিক আছে যার মাধ্যমে সে ভবিষ্যৎ দেখতে পারে। কিছু ঘটার আগেই সে সব প্ল্যান করে রাখে। আজ সকালে যে কাঠের তক্তাগুলো প্রায় তার উপর পড়ে যাচ্ছিল, সেটাও সে আগেই জানত ঠিক কখন পড়বে। সে আরও বলল, ভবিষ্যতে সাম্রাজ্য শাসন করার জন্য সে সবচেয়ে শক্তিশালী প্রার্থী। পরের দিন সকালে প্রিন্সেস ফিওনা সিকাকে খুঁজছিল। সে তার সাথে একটু বাইরে যেতে চেয়েছিল, কিন্তু সিকা ইচ্ছা করেই তাকে এড়িয়ে যাচ্ছিল আর ইউকির সাথে সময় কাটাচ্ছিল। পরে সে এমার সাথে দেখা করে জিজ্ঞেস করল, কি করছিলে? এমা বলল, গ্রে এর সাথে ট্রেনিং করছিলাম, কিন্তু এখনও তাকে হারাতে পারিনি। তারপর সে বলল, প্রিন্সেস তোমাকে খুঁজছিল, মনে হচ্ছে তুমি তাকে এড়িয়ে চলছ। সিকা স্বীকার করল সে ইচ্ছা করেই এটা করছে। এমা বলল, প্রিন্সেস কাল প্রাসাদ ছেড়ে চলে যাবে, একটু কথা বললে তো ক্ষতি নেই। সিকা রাজি হয়ে গেল এবং প্রিন্সেসকে খুঁজতে গেল। তাকে দেখে প্রিন্সেস বলল, চলো আমরা দাবা খেলি। সিকা রাজি হল, কিন্তু প্রিন্সেস একটা শর্ত দিল, যে হারবে তাকে জেতার লোকের যে কোনো কথা মানতে হবে। খেলা শুরু হলো আর প্রিন্সেস স্পষ্টভাবেই অনেক এগিয়েছিল। বুঝতে পেরে যে জেতার কোনো সুযোগ নেই, সিকা হার মেনে নিল। এরপর তারা গল্প করতে লাগল। প্রিন্সেস বলল, সে তার ভবিষ্যৎ দেখার ক্ষমতা দিয়ে মানুষদের রক্ষা করতে চায়। তার এই মহান উদ্দেশ্যা শুনে সিকা মুগ্ধ হল এবং বলল সে তার শক্তি দিয়ে তাকে সাহায্য করবে। প্রিন্সেস খুব খুশি হয়ে গেল এবং বলল, আমি যেহেতু জিতেছি, পরে তোমার কাছ থেকে আমার ইচ্ছাটা চাইব। এদিকে অন্য জায়গায় একটা ভয়ঙ্কর দৃশ্য দেখা গেল। চারিদিকে মানুষের লাশ ছড়িয়ে ছিটিয়ে আছে। সবাইকে খুব নিষ্ঠুরভাবে মারা হয়েছে। এদেরকে মেরেছে সেই দানবগুলো যাদের আমরা আগে দেখেছিলাম। তাদের নেতা বলল, খেয়ে দিয়ে একটু বিশ্রাম নাও, সামনে আমাদের আরও বড় কাজ আছে। পরের দিন সকালে প্রিন্সেস ফিওনা প্রাসাদ ছাড়ার জন্য প্রস্তুত হচ্ছিল। সিকা আর তার বন্ধুরাও তার সাথে রাজকীয় রাজধানীর দিকে রওনা দিল। রড তার ভাই গ্রের সাথে হাত মিলিয়ে সবাইকে জানালো, গ্রে এখন থেকে প্রিন্সেসের ব্যক্তিগত বডিগার্ড থাকবে। সে পুরো যাত্রাপথে প্রিন্সেসের সাথেই থাকবে, যেখানে যাবে সেখানেই যাবে। সিকা যখন তার ভাই আর প্রিন্সেস ফিওনার সাথে কথা বলছিল, হঠাৎ করেই কিছু ডাকাত তাদের ওপর হামলা করল। তাদের নেতা তার লোকদের আদেশ দিল,
প্রিন্সেসের গাড়িটায় আক্রমণ করতে, কিন্তু সিকা গাড়ির ছাদে উঠে দাঁড়িয়ে তার দিকে ছোঁড়া সব তীর সহজেই ঠেকিয়ে দিল। সিকায় শক্তি দেখে ডাকাতদের নেতা চিৎকার করে বলল, ওকে আগে মেরে ফেলো, কিন্তু সিকা খুব সহজেই তাদের সব আক্রমণ প্রতিহত করল। এদিকে গ্রে গাড়ি থেকে লাফ দিয়ে নেমে সৈন্যদের বলল ডাকাতদের সাথে লড়তে। দুই পক্ষের মধ্যে তীব্র যুদ্ধ শুরু হয়ে গেল। এই সময় প্রিন্সেস সিকাকে বলল, ওদের জীবিত ধরো, আমি ওদের জিজ্ঞাসাবাদ করতে চাই। সিকা তার জাদুর গাছপালা ব্যবহার করে এক এক করে সব ডাকাতকে ধরে ফেলে, এমনকি তাদের নেতাকেও। সব শেষ হওয়ার পর সে তার বন্ধুদের জিজ্ঞাসা করল, তোমরা কেউ সাহায্য করলে না কেন? তারা বলল, আমরা তো ঘুমাচ্ছিলাম, কিছুই বুঝতে পারিনি। ঠিক তখনই গ্রে এসে বলল, প্রিন্সেস সিকার সাথে কথা বলতে চাই। সিকা গিয়ে প্রিন্সেস ফিওনার সাথে কথা বলল। প্রিন্সেস তাকে ধন্যবাদ জানালো ডাকাতদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। সে বলল তাদেরকে রাজকীয় রাজধানীতে নিয়ে গিয়ে শাস্তি দেওয়া হবে। কিছুক্ষণ পরই গাড়িগুলো রাজধানীতে পৌঁছে গেল। সেখানে প্রিন্সেস ফিওনা সিকা আর তার বন্ধুদের সাথে বিদায় নিল। সে বলল, ভবিষ্যতে কখনো কোনো সমস্যায় পড়লে আমার সাথে যোগাযোগ করো। তারপর সে চলে গেল। এদিকে দানবগুলো ধীরে ধীরে রাতের অন্ধকারে রাজকীয় রাজধানীর দিকে এগোচ্ছিল। তাদের লক্ষ্য ছিল নায়ককে হত্যা করা, তারপর তাদের নেতার নির্দেশ অনুযায়ী 1 বছর শান্তিতে থাকা। সিকা একাডেমিতে ফিরে আসার পর হেডমিস্ট্রেস তাকে ডেকে স্টুডেন্ট কাউন্সিল প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব দিল। সে বলল, আমি ভাবছি, পরে জানাবো। তারপর অফিস থেকে বেরিয়ে গেল। ঠিক তখন ইউকি তাকে বলল, এই পদটা নিলে সবাই তোমার শক্তি সম্পর্কে আরও জানবে। সিকা তাকে আশ্বস্ত করে বলল, চিন্তা করো না, আমি এখনও আমার আসল শক্তিটা লুকিয়েই রাখব। সিকা মনে করল তার আগের জীবনে মানিশ তাকে কেমন এড়িয়ে চলত। কোনো বন্ধু ছিল না, ঠিক যেন একা একটা জীবন। কিন্তু এখন তার চারপাশে এমন কিছু বন্ধু আছে যারা সত্যিই তাকে গুরুত্ব দেয়। এই ভেবে তার মনটা ভরে গেল আনন্দে। কেমন আছো, কোথায় থাকো, কি করো, এই সাধারণ কথাগুলোই এখনকার জীবনে তার জন্য অনেক বড় হয়ে উঠেছে। কিন্তু রাজধানীর বাইরে তখন অন্য ঘটনা চলছিল। একদল দানব ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছে। তাদের নেতা বলল, আগে ম্যাজিক ব্যবহার করে ছাত্রদের শেষ করতে হবে, আর যদি কখনো নায়ককে সামলাতে হয় তাহলে সঙ্গে সঙ্গে সিগন্যাল দিয়ে সাহায্য ডাকতে হবে। এরপর তারা একটা ম্যাজিক সার্কেল ব্যবহার করে রাজধানীতে ঢোকার প্ল্যান শুরু করল। কিন্তু সমস্যা হলো, প্রত্যেক দানব আলাদা আলাদা জায়গায় চলে গেল, আর পুরো শহরটা ঘন কুয়াশায় ঢেকে গেল। এক দানব কিছু ছাত্রকে দেখল এবং আক্রমণ করতেই বুঝল এগুলো আসলে ভুয়া ইলিউশন। একই ঘটনা ঘটল খরগোশ দানব আর তার সাথে থাকা মেয়েটার সাথেও। কেউই বুঝতে পারছিল না কি হচ্ছে। এরপর হঠাৎ রেড ঘুলের সামনে কোথা থেকে যেন মেবেল হাজির হয়ে গেল। সে জিজ্ঞেস করল, তুমি কে? কিন্তু সে কোনো উত্তর দিল না। শুরু হলো লড়াই। সে আকাশে লাফ দিয়ে আক্রমণ করল, কিন্তু মেবেল তার থ্রেড দিয়ে সেই আঘাত ধরল। তবে ঘুল সেটা ভেঙে বের হয়ে পাগলের মতো হাসতে শুরু করল এবং বলল, আমার শরীর ম্যাজিক রেজিস্ট্যান্ট। আবার আক্রমণ করতে গেলে মেবেল হঠাৎ গায়েব হয়ে গেল, আর তার জায়গায় সিকা পাঠানো একটা জাদুর কাগজ দেখা গেল। ঘুল ফিরে গিয়ে কমান্ডারকে সব জানালো যে যাকেই আক্রমণ করছে তখনই এই অদ্ভুত কাগজগুলো সামনে চলে আসছে। কমান্ডার বুঝতে পারল কিছু একটা গড়বড় হচ্ছে এবং সবাইকে পিছু হটার নির্দেশ দিল। কিন্তু ঠিক তখনই সিকা হাজির হলো, একদম শান্তভাবে গান গাইতে গাইতে। দানবরা তাকে দেখে অবাক হয়ে গেল। ঘুল কিছু বলার আগেই সিকা বলল, আমি তোদের দেখছি। এরপর মুহূর্তেই ঘুলের মাথা শরীর থেকে আলাদা হয়ে গেল। সিকা সেই জাদুর কাগজটা ছিঁড়ে ফেলেছিল, আর ঠিক সেই সময়ে ঘুল মারা গেল। দানবদের মধ্যে ভয় ছড়িয়ে পড়ল। একজন মেয়ে যার চোখে অশুভ শক্তি ছিল, সাইরোস আর মেবেলের মতো ক্ষমতা নিয়ে সিকার দিকে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু সিকা তাকে নিয়ে মজা করল আর বোনকে ডাকল। বোনকে দেখা মাত্রই সেই মেয়েটার হৃদযন্ত্র থেমে গেল, সে মাটিতে পড়ে গেল। এরপর খরগোশ দানব তার বন্ধুর মৃত্যু দেখে রেগে গিয়ে নিজের পোষা প্রাণীকে ডাকল। সে নিজেও একজন টেমার ছিল, কিন্তু সিকার সাপটা শুধু সেই প্রাণীটার দিকে একবার তাকালো আর সাথে সাথেই তার হৃদয় থেমে গেল। খরগোশ দানব তখন পিছন থেকে বের হয়ে ভাবল সেই সাপটাকে নিয়ন্ত্রণ করতে পারবে। সে সেই খরগোশ দানবকে বলল সে নাকি শুধু কথা বলেই যে কোনো প্রাণীকে নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু অবাক করার বিষয়, সেই সাপটার সঙ্গে সঙ্গে তাকে আক্রমণ করল। সিকা তখন সেই সাপটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে দিল। দানব কমান্ডার সিকার শক্তি দেখে ভীষণ ভয় পেয়ে গেল। তার একজন অধীনস্থ বলল, আপনি চলে যান, আমি লড়াই করি। কিন্তু কমান্ডার রাজি হল না, বরং সে বলল, তুই পালিয়ে যা, আমি সামলাচ্ছি। সে অধীনস্থ ভাবতে লাগল, এই এত শক্তিশালী মানুষটা আসলে কে? কমান্ডার তার ম্যাজিক আই ব্যবহার করে সিকার পরিচয় জানার চেষ্টা করল এবং বলল, এই ছেলেটা নিশ্চয়ই দানব রাজা, কিন্তু এখন সে মানুষের পক্ষে নিয়েছে। আসলে সিকার দানব রাজা ছিল না, কিন্তু তার শক্তি এত বেশি ছিল যে শত্রুরা তাকে ভুল করে তাই ভাবছিল। সিকার শান্তভাবে বলল, এখন যথেষ্ট, সব শেষ। কমান্ডার তার আক্রমণ আটকানোর চেষ্টা করল, কিন্তু সঙ্গে সঙ্গেই সে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল। অন্যদিকে সেই অধীনস্থ টেলিপোর্ট ম্যাজিক ব্যবহার করে পালিয়ে গেল। কিন্তু তার মাথায় শুধু একটাই চিন্তা, দানব রাজা যদি মানুষের সাথে থাকে তাহলে কি হচ্ছে এসব? কিন্তু হঠাৎই তার বুকে ভয়ঙ্কর একটা আঘাতের চিহ্ন দেখা দিল, আর সে সেখানেই মারা গেল। সিকা তার একটা জাদুর কাগজ ব্যবহার করেছিল, যার মাধ্যমে আঘাতটা পালিয়ে যাওয়া লোকটার উপর চলে গিয়েছিল।
এরপর ইউকি সিকাকে বলল, তুমি যখন তোমার শক্তি ব্যবহার করো আমি একটু ভয় পাই। সিকা হেসে তাকে শান্ত করে বলল, চিন্তা করো না। ঠিক তখনই মেবেল এসে হাজির হল। সে বলল, আমি তো এক ঘুলের সাথে লড়াই করছিলাম, সে আমাকে প্রায় মেরে ফেলেছিল, কিন্তু হঠাৎ সে বুঝল সে সম্পূর্ণ নিরাপদ অবস্থায় আছে। সিকা তাকে বলল, আমি তোমাকে বাঁচিয়েছি। মেবেল জিজ্ঞেস করল, ওই ঘুলটা কোথায়? আমি তার প্রতিশোধ নেব। সিকা শান্তভাবে বলল, আমি আগেই সব শেষ করে দিয়েছি, আর দয়া করে এই ব্যাপারটা কাউকে বলো না। এরপর সিকা তার বন্ধুদের সাথে নতুন ছাত্রদের জন্য যে বক্তব্য দেবে সেটা নিয়ে আলোচনা করল। তখনই জানা গেল সে হেডমিস্ট্রেসের দেওয়া পদ গ্রহণ করেছে। হঠাৎ করে সম্রাটের সৈন্যরা সেখানে ঢুকে পড়ল এবং এমাকে খুঁজতে লাগল। সে জিজ্ঞেস করল, আমার কাছে কি চান আপনারা? কমান্ডার বলল, তোমার বিরুদ্ধে অভিযোগ আছে, তুমি নাকি এক দানব দূতকে মেরেছ যে একাডেমির পথে যাচ্ছিল। তারপর সে সৈন্যদের আদেশ দিল এমাকে গ্রেফতার করতে। কেউই কিছু বুঝতে পারছিল না, এমনকি সিকাও না। তবুও তারা এমাকে ধরে নিয়ে গেল। সিকা তাকে বলল, চিন্তা করো না, আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে বের করে আনব। ঠিক তখনই সৈন্যরা সিকার দিকে আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু তাদের কমান্ডার বলল, থামো, কোনো সময় নেই এই বাচ্চাদের সাথে তর্ক করার। পরের দিন সিকা হেডমিস্ট্রেসের সাথে কথা বলছিল। তিনি বললেন তিনি এমাকে ছাড়ানোর জন্য যতটা সম্ভব চেষ্টা করছেন, কিন্তু রাজনীতিবিদরা তাকে শেষ করে দিতে চায়, যদিও সে আসলে একজন হিরো। তিনি সিকাকে বললেন, তুমি এই ব্যাপারে হস্তক্ষেপ করো না। সিকা বলল, আমি কি চুপচাপ দাঁড়িয়ে থাকবো আর কিছুই করব না? তারপর সে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে গেল। বাইরে এসে ইভা আর মেবেল তাকে জিজ্ঞেস করল সে কি করবে। সিকা বলল, আমরা কিছুই করব না, কারণ হেডমিস্ট্রেস কথা দিয়েছে সে এমার নির্দোষিতা প্রমাণ করার চেষ্টা করবে। কিন্তু সেই রাতেই সিকা তার ড্রাইমনকে ডেকে আনল। যদিও প্রথমে সেটাও পালানোর চেষ্টা করছিল, এবার সে সফলভাবে ড্রাগনটাকে নিয়ন্ত্রণে আনল। ইউকি যখন জানতে পারল সে এমাকে উদ্ধার করতে যাচ্ছে, তখন জিজ্ঞেস করল, এখনই কেন তোমার আসল শক্তি দেখাচ্ছ? সে রেগে গিয়ে বলল, এতে হস্তক্ষেপ করো না, যে আমার আসল শক্তি দেখবে সে আর বাঁচবে না। সে ড্রাগনের পিঠে উঠে বলল, এখনই চলো। অন্যদিকে জেলের ভেতরে এমা ভাবছিল তার বন্ধুদের কথা, আর ভাবছিল তারা তার জন্য চিন্তা করছে কিনা। এদিকে সিকা তার জাদুর কাগজগুলো শহরের ভেতর ছড়িয়ে দিল। সেগুলো ছোট ইঁদুরের রূপ নিয়ে এমাকে খুঁজতে লাগল, আর একটা শেষ পর্যন্ত তাকে খুঁজে পেল। সিকা নিচে নেমে ড্রাগনটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে দিল, কিন্তু ঠিক তখনই এক পাহারাদার তাকে দেখে ফেলল এবং সতর্কতার বাঁশি বাজিয়ে দিল। সৈন্যরা তার দিকে তীর তাক করল, কিন্তু সিকা ম্যাজিক ব্যবহার করে সেগুলো এড়িয়ে গেল এবং তাদের অবস্থান ধ্বংস করে দিল। জেলের কাছে পৌঁছলে সে অনেক সৈন্যের মুখোমুখি হল। সে বলল, তোমরা যদি আমার প্রতি আনুগত্য স্বীকার করো আমি তোমাদের ক্ষতি করব না। তবুও তারা আগুনের তীর ছড়ল। সিকা আবার সেগুলো এড়িয়ে গেল, আর তার রাগ বেড়ে গেল। সে পাল্টা আক্রমণ করে কয়েকজনকে পুড়িয়ে ফেলল। এরপর সে তার সিল করা একটি দানবকে ডেকে আনল, আর পুরো এলাকা ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে পরিণত হল। সৈন্যরা ভয়ে কাঁপছিল, তবুও কেউ কেউ আক্রমণ করছিল। সিকা আর তার দানব মিলে সবাইকে নির্মমভাবে শেষ করে দিল। সব শেষ করে সে এমার সেলে পৌঁছে তার লোহার শিকল গলিয়ে দিল। এমা কাঁদতে কাঁদতে বলল, তুমি এখানে কেন এসেছ? এটার জন্য তো তুমি জেলে পড়ে যাবে। কিন্তু সিকা তাকে বলল তাকে অবশ্যই তার সাথে ফিরে যেতে হবে। ইভা আপত্তি করলে সে আসল সত্যটা জানিয়ে দিল। ইভা আগে কিছুই জানত না, সে আসলে সেই কিংবদন্তি হিরো যে যুগে একবারই জন্মায়, আর রাজনীতিবিদরা তাকে মেরে ফেলতে চায়, কারণ দুর্বলরা সব সময় শক্তিশালীদের ভয় পায়। সে হিরো হলেও ওরা তাকে শেষ করার চেষ্টা কখনো বন্ধ করবে না। সবাই যখন এই নিয়ে কথা বলছিল, হঠাৎ সিকা অনুভব করল কেউ তাদের দিকে আসছে, আর সাথে সাথেই সে এক আকস্মিক আক্রমণের মুখে পড়ল। কিন্তু সেই আক্রমণটা গ্রে থামিয়ে দিল। সে ছিল সিকার ভাই। গ্রে চিৎকার করে বলল, তুই কে? তুই আমার ভাই হতে পারিস না। ঠিক তখনই প্রিন্সেস ফিওনা এসে বলল, আমরা তোমার সাথে লড়াই করতে আসিনি। সিকা কঠোরভাবে বলল, তুমি তো ভবিষ্যৎ দেখার ক্ষমতা দিয়ে সব জানতে, তারপরেও এমাকে জেল থেকে বাঁচানোর চেষ্টা করনি, মানে তুমিও তাকে সরাতে চাও। ফিওনা বলল, দানবদের সাথে আমাদের একটা চুক্তি হয়েছে, তারা আর আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না, তবে শর্ত হল হিরোকে মারা যাবে। অনেক বছর ধরেই তারা এমাকে শেষ করতে চাইছে, যাতে যুদ্ধ না হয়। এই দুনিয়ায় হিরো থাকলেই চিরকাল যুদ্ধ চলবে। সিকা দৃঢ়ভাবে বলল, তোমার যুক্তি যথেষ্ট নয়, এমাকে না মেরে ছেড়ে দিলেও সমস্যা ছিল না। ফিওনা বলল, তবুও সে কখনোই প্রথম হিরোর মতো শক্তিশালী হতো না, কারণ তুমি সবসময় তার পাশে ছিলে, সব বিপদ নিজের কাঁধে নিয়েছ। সত্যিকারের হিরো একা লড়াই করে শক্তিশালী হয়। তারপর সে দুঃখভরা হাসি দিয়ে বলল, মনে আছে দাবা খেলার সময় আমরা বলেছিলাম যে হারবে যে তার একজনের ইচ্ছা পূরণ করবে? তখন কিছু চাইনি, কিন্তু এখন চাই। তুমি এখান থেকে চলে যাও। আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি কখনো এমার ক্ষতি করব না। সিকা সন্দেহভরে তাকিয়ে বলল, আমি তোমার কথা বিশ্বাস করি না। কথা শুনে প্রিন্সেস ফিওনা কষ্ট পেলেও নিজেকে সামলে বলল, তুমি এমাকে নিয়ে চলে যেতে পারো, আমি পাহারাদারদের থামিয়ে দেব। সত্যিই সে সৈন্যদের পিছু হটার আদেশ দিল। তারপর সে এমা আর সিকার সাথে বাইরে এলো। তাদের জন্য আগে থেকেই একটা ঘোড়ার গাড়ি প্রস্তুত ছিল। সে বলল, আমি তোমাদের জন্য রাজ্যের বাইরে থাকার একটা জায়গা ঠিক করে রেখেছি। যাওয়ার আগে ফিওনা এমাকে
এমাকে বিদায় জানিয়ে তার ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানালো। তার এই মহৎ আচরণ দেখে সিকা তার জাদু ব্যবহার করে নিহত সৈন্যদের আবার জীবিত করে দিল। এটা দেখে প্রিন্স খুব খুশি হল এবং তাকে ধন্যবাদ দিল। শেষে সিকা এমাকে নিয়ে সেই ঘোড়ার গাড়িতে করে রাজ্য ছেড়ে বেরিয়ে গেল। তারা দুজন সিদ্ধান্ত নিল এখন থেকে বন্ধু হয়ে নতুন নতুন অ্যাডভেঞ্চার করবে। আর এখানেই এই গল্পের প্রথম সিজন এখানেই শেষ হলো। এর পরবর্তী সিজন দেখার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। আর যদি এই ভিডিওতে 100টি লাইক আর 50টি সাবস্ক্রাইবার পূরণ করে দাও তাহলে আমি খুব তাড়াতাড়ি এর পরবর্তী সিজন নিয়ে আসব। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।